বলা হয় সব গোলাপেই কাঁটা থাকে। এই পিআর পদ্ধতিকে যদি আমরা গোলাপ হিসেবে দেখি, তাহলে এবার চলুন এই গোলাপের কাঁটা কতটুকু ধারালো সেটা জেনে নেই। নির্বাচনের এই পিআর পদ্ধতির কিছু সীমাবদ্ধতাও আছে। 1. জটিল ও ধীর সিদ্ধান্ত গ্রহণ। এই পদ্ধতিতে নির্বাচন হলে অনেক দলের মধ্যে সংসদের আসন বন্টন হয়ে যায়। তাতে সরকার গঠনের সময় লাগে। এমনকি সরকার গঠনের পরও প্রতিটি সিদ্ধান্তে বহু দলের মতামত নিতে হয়। এতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না এবং গুরুত্বপূর্ণ বিষয়েও জটিলতা তৈরি হয়, সময় বেশি লাগে। 2. কিং মেকার, ছোট দল বড় খেলোয়াড়। এই পদ্ধতিতে সরকারে সংখ্যালঘু দলগুলোর প্রভাব বাড়ে। কখনো কখনো অল্প ভোট পাওয়া দলও কিং মেকার হয়ে যায়। 3. জবাবদিহিতা কমে যেতে পারে। পিআর পদ্ধতিতে সংসদ সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না, বরং দলীয় তালিকার মাধ্যমে আসেন। এতে জনগণের সঙ্গে তাদের কোনো সরাসরি সম্পর্ক বা দায়বদ্ধতা থাকে না। তার ফলে সরাসরি নির্বাচিত প্রতিনিধির অভাবে জনগণের সাথে সংযোগ দুর্বল হয়ে পড়ে। 4. রাজনৈতিক অস্থিরতা। পিআর পদ্ধতিতে কোনো একটি দল সহজে সংখ্যাগরিষ্ঠতা পায় না। তাতে সরকার গঠনে অন্য দলের সাথে জোট গঠন করতে হয়। বড় দলগুলোকে বাধ্য হয়ে ছোট দলের বড় দাবিও মেনে নিতে হতে পারে। আর চাওয়া পাওয়া না মিললেই জোটে ভাঙাগড়া লেগেই থাকে। তাতে সরকার অস্থিতিশীল হয় এবং সরকার পরিচালনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 5. ঘন ঘন নির্বাচনের আশঙ্কা। যে জোট সরকার গঠন করে সেই জোটে ভাঙন হলে বারবার নির্বাচন দেওয়ার প্রয়োজন হতে পারে। তাতে দেশে ঘন ঘন রাজনৈতিক সংকট তৈরি হয়, উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত হয়। 6. চরমপন্থী ও সাম্প্রদায়িক দলের উত্থানের আশঙ্কা। এই পিআর পদ্ধতিতে অনেক সময় চরমপন্থী ও উগ্র মতাদর্শের দলও সংসদে প্রবেশ করে এবং অপ্রত্যাশিতভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে। 7. সুশাসনের অভাব ও দুর্নীতি। দায়িত্ব বিভাজনের কারণে কেউই পুরো দায় নিতে চায় না। এতে দায়বদ্ধতা হ্রাস পায় আর দুর্নীতির ক্ষেত্র তৈরি হয়। 8. বিদেশি প্রভাব ও হস্তক্ষেপের সুযোগ। যেহেতু সরকার দুর্বল হয়, তাই বাইরের শক্তিগুলো সহজে প্রভাব বিস্তার করতে পারে। এই পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে বাংলাদেশে কোন দল কেন কি অবস্থান নিয়েছে সেটা নিশ্চয়ই এবার পরিষ্কার আপনাদের কাছে। শুধু সরকার গঠন ও দেশ পরিচালনা নয়, রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবার মধ্যেই একটা বিরাট পরিবর্তন আনতে পারে এই পিআর পদ্ধতির নির্বাচন। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, খবরের কাগজ থেকে শুরু করে টেলিভিশন, সবখানেই তুমুল আলোচনা এই পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে। পক্ষে বিপক্ষে তুমুল তর্ক বিতর্ক চলছে। চলুন সেসব মাধ্যমে এর পক্ষে বিপক্ষে আর কি কি যুক্তি তুলে ধরা হচ্ছে তা জেনে নেই। বাংলাদেশের রাজনীতির গুণমান নিয়ে কথা বলছেন অনেকেই। বলছেন পিআর পদ্ধতির নির্বাচনে ছোট দলগুলো কিছু আসন পাবে, আর সংসদে বহু দলের প্রতিনিধিত্ব থাকার কারণে রাজনীতির গুণমান বাড়বে। অনেকেই আবার বলছেন দেশকে আর স্বৈরাচারের হাতে ছেড়ে দেয়া যাবে না, কেউ যেন আর ভোট নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এজন্য পিআর পদ্ধতিই সঠিক। এর মাধ্যমে নির্বাচনে মারামারি, কাটাকাটি, অবৈধ টাকার ছড়াছড়ি ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে। আর পিআর পদ্ধতি নিয়ে যারা আশঙ্কায় আছেন তারা বলছেন পিআর পদ্ধতিতে হাজার হাজার কোটি টাকার আসন বাণিজ্য হবে। টাকার বিনিময়ে বিক্রি হবে সংসদীয় আসন। যে যত টাকা দেবে তার নাম তালিকার উপরের দিকে থাকবে, এমন আশঙ্কাও আছে। যোগ্যতা ছাড়াই চলে যাবেন সংসদে। মাঠ পর্যায়ে কাজের কাজ কিচ্ছু হবে না, দুর্নীতি বাড়বে। এতদিন শুনেছেন নমিনেশন বাণিজ্যের কথা, পিআর পদ্ধতিতে শুনবেন উচ্চ মূল্যে এমপি বাণিজ্যের কথা। এখানে এমপি হতে ভোট লাগবে না, দল যাকে খুশি এমপি বানিয়ে দেবে। তাতে ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা যার নাই, সেও দেখা যাবে এমপি হয়ে বসে আছে। বলা হচ্ছে জনপ্রতিনিধি হবে দল কর্তৃক নির্ধারিত, আর কোন জনপ্রতিনিধি কোন আসনে যাবে সেটাও আনুপাতিক বিবেচনা বা দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হতে পারে। এমন হতে পারে যে আপনার আসনে যে জনপ্রতিনিধি হলো, আপনি হয়তো তার জন্য ভোটই দেননি। তাতে ওই জনপ্রতিনিধিরও আপনার প্রতি তেমন দায়বদ্ধতা থাকবে না। এই পদ্ধতির আরেকটি যে নেতিবাচক দিক বলা হচ্ছে তা হলো, যখন কেউ
পিআর পদ্ধতিতে দলনেতা কর্তৃক সিলেক্টেড হয়ে সংসদে যাবেন, তখন তিনি নিজের মতো করে স্বেচ্ছাচারী হয়ে উঠবেন। তাতে নতুন এক ফ্যাসিবাদী সিস্টেম জন্ম নেবে। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে এই আলোচনায় ভালো মন্দ